আমাদের রাজ্যে দেখছি আমরা অনেকে অনেক বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন, ইন্ডিয়া নিয়ে আমাদের দেশের নিয়ে অনেক কথা বলছেন। দেখুন, অনেকে সরাসরি বলছে বাংলাদেশে কিছু হয়নি, যে বলছে আমি বলে সম্পূর্ণ সে অসত্য কথা বলছে। আর যেভাবে কিছু মিডিয়া, কিছু মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইউটিউবাররা যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের ঘটনাকে, সেটাও অসত্য দেখাচ্ছে। ঘটনা ঘটছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, ঘটনা ঘটছে। ঘটনা না ঘটে সেই জন্য আইএসএফ ছুটে গিয়েছিল ডেপুটি হাই কমিশনারের কাছে, সেখানে ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন দেওয়ার পরেই আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রেস সচিব আছেন, তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছে। 66টা মামলা হয়েছে, 70-এর অধিক অ্যারেস্ট হয়েছে, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে। একটা জায়গাতে স্পষ্ট হয়েছে কিছু ঘটনা ঘটছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে, সেই দেখানোর ফলে এখানকার আমাদের এপার বাংলার মানুষ বা ভারতবর্ষ পশ্চিমবাংলা বা ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা হিংসার ছড়ানোর জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। কিন্তু আমাদের দেশে চর্চা হচ্ছে কি বাংলাদেশে? ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি, পক্ষে বিপক্ষে যারাই বলছি আমরা, আজকের দিনে আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীন না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। আমরা দেখছি কে বলছে হাত কাটা নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো বাংলাদেশের, কে বলছে করবো, কে বলছে চট্টগ্রাম দখল করবো। আরে বাংলাদেশকে হোটেল দেবে না বলছে, কে বলছে চিকিৎসা পরিষেবা দেবে না। হোটেল দিলাম না, চিকিৎসা পরিষেবা দিলাম না, বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে, না চিকিৎসা নিয়ে মরে যাবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এটা আমাদের ভাবা দরকার যে আগে আমাদের দেশ, আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আনতে হবে, আগে ভাবতে হবে। আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায়। সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মির দায়িত্ব ছিল, সে বলছে 4 দিনে ইন্ডিয়া এই অংশ দখল করে নেব। উনিও ভালো করে জানেন বাংলাদেশ, টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে, আমাদের রাজ্যের তো আর্মি এরকম ভাবে হয় না। পশ্চিমবাংলার যা পুলিশ আছে, যা প্রশাসন আছে, আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি, এটা উনিও ভালো করে জানেন। কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে? খোঁজলে দেখা যাবে হয়তো উনাকে পাকিস্তান বা চীন পিছন দিক থেকে এগুলো বলাচ্ছে। কেন বলাচ্ছে? ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কবজা করবে, সে আমার বর্ডারে এসে বসবে, আমাদেরকে ক্রমাগত ডিস্টার্ব করবে। ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত বড় দেশপ্রেমিক হয়ে গেছি, মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটবো, কারো কোমর ভেঙে দেবো, এইসব বলে চর্চা করছি আমরা। কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা দেশপ্রেমিকের পরিচয় নয়। দেশপ্রেমিক, আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো, চলুন কালকে আসি রাজপথে, আওয়াজ তুলি, ভারত সরকার পশ্চিমবাংলা সরকারকে জবাবদিহি করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে 2200 কিলোমিটার যে বর্ডার আছে, এখনো কেন বর্ডার গুলো কাটা তারে দেওয়া হলো না? জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে? বর্ডার কাটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এর জবাব দিই চাই। এখানে কোনো দেশপ্রেমিককে আর খুঁজে সবাই আমার ভুল হচ্ছে, সেই সমস্ত স্বঘোষিত দেশপ্রেমিককে আর খুঁজে পাওয়া যাবে না। যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না। আমরা এখন মিডিয়া হাইলাইট হব। বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না। আরে ভাই আমার, স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না, অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না। আমরা কেন করবো? প্রশাসন যে বন্ধ করে দেবে। তা না করে কি হচ্ছে, এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেওয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি এটা নয়। এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোন চর কাজ করছে, যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক এটা চাই না। আমার বলার কারণ এটাই, খারাপভাবে আমাকে নেবেন জানি না। আমার দেশ আগে, আমি দেশের হয়ে কথা বলতে হবে। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলানিতে চলে যাক। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাবদিহি করতে হয় অমুক দিন এই কথা বলেছে, এটা আপনারা কি বলবেন? কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক। সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন। আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি, দু দেশের সম্পর্ক তলানিতে পাঠানোর চেষ্টা হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। যারা এত নিয়ে চর্চা করছি আমরা, আমাদের দেশে মণিপুরে লাগাতার 2-2.5 বছর ধরে হিংসা চলছে, দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে।
সেই নিয়ে আমরা একটা ঘন্টা খানেক হচ্ছে না, সেই নিয়ে আমরা সন্ধ্যে 7টায় প্রাইম টাইমে বা সন্ধ্যা 8টাতে একটা নিয়ে চর্চা করছি না, যে 2-2.5 ঘন্টা ধরে চর্চা হোক যে আমাদের অঙ্গরাজ্যে এই ধরনের হিংসা চলছে, কেন এটাকে থামাতে ব্যর্থ হচ্ছে বা কেন থামাচ্ছে না, এটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমাদের রাজ্যে কর্ণাটকাতে মসজিদের মধ্যে ঢুকে স্লোগান দিচ্ছে, যেটা ভারতীয় দণ্ডবিধি এখন সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএসএস করে দিয়েছে। সেই সময় 153 এতে যেখানে বলা আছে অন্য ধর্মস্থানে গিয়ে ধর্মীয় স্লোগান দিয়া মানি দুটো সম্প্রীতি বিনষ্ট হবে, সেটা দণ্ডনীয় অপরাধ। তখন সেই বিষয় নিয়ে চর্চা হচ্ছে না। কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল, যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দ দূষণ হবে না তার নিচে, সাউন্ড পলিউশন হবে না তার নিচেই বাজাচ্ছিল, কিন্তু সেখানকার মসজিদের ইমাম সাহেবকে তুলে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়লো। এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না। আমাদের চর্চা হচ্ছে না তামিলনাড়ুতে ওখানকার যারা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষ পুজো দিতে গিয়েছিল, তাদেরকে মারধর করে 3 জনকে খুন করেছিল, এই নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে পিছড়ে বর্গের হওয়ার জন্য এসইউভি গাড়ি কিনে যাচ্ছিল, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে, এই নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে চুনি কোটালকে ও পিছড়ে বর্গের, ও কেন ইউনিভার্সিটিতে যাবে, ওখানে খিল্লি করলো, তাকে সুসাইড করতে বাধ্য করানো হলো, এই নিয়ে চর্চা হয় না। আমাদের দেশে রোহিত মোমলা পিছড়ে বর্গের ছেলে ও ইউনিভার্সিটিতে পড়বে, সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো এত ভালো জায়গায় পড়বে, ওরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা সহ্য করতে না পেরে ওকে নিয়মিত ক্রমাগত তাকে টিচ করে করে তাকে সুসাইড করতে বাধ্য করালো। ওটা নিয়ে চর্চা হয় না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমাদের দেশে নাজিব আহমেদকে আজকে 10 বছর হতে চলেছে, সিবিআই খুঁজছে, তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলো না এখনো। জেএনইউ ক্যাম্পাস থেকে তাকে অপহরণ করা হয়েছিল, তারপরে এখন 10 বছর হতে চলেছে, কোনো খোঁজই পাচ্ছে না সিবিআই, সেটা নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের বাড়ির পাশে সোদপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয়, যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও ধর্মীয় পরিচয় একই। তাদের জন্য এদের বুক ফেটে যাচ্ছে, পারলে চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করবে। আমার সোদপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল, সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে, যে সরকার পরিচালনার দায়িত্ব আছে, যে পার্টি, তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটলো না। আমাদের ভাবাচ্ছে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য ভাষাগতভাবে যারা ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু সারা পৃথিবী জুড়ে আছে, রাষ্ট্রসংঘ তাদেরকে টু প্রোটেক্ট করার জন্য, এবং সাথে সাথে তাই না, তাদের কিভাবে প্রমোটও করা যায় সেই জন্য এই 1992 সালে আলোচনার ভিত্তিতে এই ডেটটাকে করেছে। কিন্তু প্রায় 30 বছর পরে আমাদের দেশ বাধ্য হয়েছে এটাকে ন্যাশনাল ডে হিসাবে পালন করার, যেটা আমাদের কল্লোলবাবু বললেন। কেন বাধ্য হয়েছে? আপনারা আমার মতো মানুষরা প্রতিবাদ করেছেন এবং নিয়মিত এটাকে কন্টিনিউ করার জন্য। তো আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা বলুন, সারা পৃথিবী জুড়ে দেখবেন যে কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা। কিভাবে আপনি আমেরিকায় চলে যাবেন, ওখানে সাদা চামড়ার মানুষরা সংখ্যাগুরু, কালো চামড়ার মানুষেরা সংখ্যালঘু, তাদের উপরে কিভাবে দমনপীড়ন হচ্ছে, প্রশাসনিকভাবে তাদের উপর দমনপীড়ন হচ্ছে। আপনি চলে যান মায়ানমারে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি গেলে দেখবেন কোনো জায়গায় ভাষাগত যারা আছেন, যারা জাতিগত, যারা ধর্মগত, যারা বর্ণগত, যারা সংস্কৃতিগত, কালচারালি যারা মাইনরিটি, তাদের উপর দেখবেন এটা দমনপীড়ন চলছে। তো ওটাকেই রক্ষা করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে যেখানেই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে থাকা, যেখানেই ভাষাগত হোক, ধর্মীয় হোক, বর্ণগত হোক, যেখানেই যেভাবে আক্রান্ত হচ্ছে যাই হোক না কেন, তাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় তার জন্য চিৎকার করা। বাংলাদেশ ইস্যু নিয়ে আমাদের রাজ্যে খুব চর্চা হচ্ছে। আমাদের রাজ্যের একটা দল যারা বর্তমানে কেন্দ্রীয় সরকার যারা পরিচালনার দায়িত্ব আছে,
বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড ব্যথিত। আমরাও কোনো অংশে ব্যথিত কম নয়, বামপন্থীরাও কোনো অংশ ব্যথিত কম নয়। সবার মানবতা আছে, সবাইকে দুঃখ লাগছে, যে যার মতো জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ করছে। আমরাও করেছি, বামপন্থীরাও করেছে। কিন্তু আমার একটা আজকের দিনে একটা প্রশ্ন ছুটতে ইচ্ছা করছে। আমাদের বাড়ির পাশে সোদপুরের আমার তিলোত্তমা বোনের কিন্তু ধর্মীয় পরিচয়, যেটা বাংলাদেশের সংখ্যালঘুদেরও ধর্মীয় পরিচয় একই। তাদের জন্য এদের বুক ফেটে যাচ্ছে, পারলে চোখে বাম লাগিয়ে কান্নাকাটি করবে। আমার সোদপুরের বোনটার সিবিআই যে অপদার্থতার ফলে চার্জশিট না জমা দেওয়ার ফলে টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল, সেই বিষয়ে ভারতবর্ষ পরিচালনার যাদের দায়িত্ব আছে, যে সরকার পরিচালনার দায়িত্ব আছে, যে পার্টি, তারা কোনো পর্যন্ত একটা রা পর্যন্ত কাটলো না। আমাদের ভাবাচ্ছে। আজকে এই দিনে এটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না, কিন্তু সময় এসেছে আমার কাছে মনে হলো এটা তুলে ধরা দরকার। আপনি একটু ভাবুন তো, আমি কারো ধর্মীয় পরিচয় দেখে আমরা প্রতিবাদ করি না। আনিসে ধর্মীয় পরিচয় দেখিনি, বিদ্যুৎ মণ্ডলে তিনি বামপন্থী, আমাদের বিষ্ণুপুরে তাকে খুন করা হলো, আমি ছুটে গিয়েছিলাম, বামপন্থী বন্ধুরাও গিয়েছিল। আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করি না। কিন্তু একটা নির্দিষ্ট দল ধর্মীয় পরিচয় দেখে শুধুমাত্র প্রতিবাদ তারা করে তাদের ভোটকে ক্যাশ করার জন্য। বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করছে, অনেক কান্নাকাটি করছে, কিন্তু আমাদের সোদপুরের আমাদের তিলোত্তমা নিয়ে তার কোনো কথা নাই। আমাদের এই যাদবপুরে ছেলের বাড়িটা কোথায়, নদিয়ার, আমি গিয়েছিলাম বাড়িতে, বগুলাতে, তা নিয়ে কোনো চর্চা নাই। ব্যাপারটা হচ্ছে এখানে শুধু তাদের ভোট ব্যাংকের জন্য। আমি ফিরে আসছি এখানে, আমাদের রাজ্যে দেখছি আমরা অনেকে অনেক বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছেন, ইন্ডিয়া নিয়ে, আমাদের দেশে নিয়ে অনেক কথা বলছেন। দেখুন, অনেকে সরাসরি বলছে বাংলাদেশে কিছু হয়নি, যে বলছে আমি বলে সম্পূর্ণ সে অসত্য কথা বলছে। আর যেভাবে কিছু মিডিয়া, কিছু মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইউটিউবাররা যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের ঘটনাকে, সেটাও অসত্য দেখাচ্ছে। ঘটনা ঘটছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, ঘটনা ঘটছে। ঘটনা না ঘটে সেই জন্য আইএসএফ ছুটে গিয়েছিল ডেপুটি হাই কমিশনারের কাছে, সেখানে ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন দেওয়ার পরেই আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রেস সচিব আছেন, তিনি প্রেস স্টেটমেন্ট দিয়েছে। 66টা মামলা হয়েছে, 70-এর অধিক অ্যারেস্ট হয়েছে, যারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে। একটা জায়গাতে স্পষ্ট হয়েছে কিছু ঘটনা ঘটছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটাকে এমনভাবে দেখানো হচ্ছে, সেই দেখানোর ফলে এখানকার আমাদের এপার বাংলার মানুষ বা ভারতবর্ষ, পশ্চিমবাংলার বা ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা হিংসার ছড়ানোর জন্য একটা অপচেষ্টা চালানো হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। আমি প্রসঙ্গে আরেকটু বলবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এত নিয়ে চর্চা করছি আমরা, আমাদের দেশে মণিপুরে লাগাতার 2-2.5 বছর ধরে হিংসা চলছে, দুটো জনগোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। সেই নিয়ে আমরা একটা ঘন্টা খানেকে হচ্ছে না, সেই নিয়ে আমরা সন্ধ্যা 7টায় প্রাইম টাইমে বা সন্ধ্যা 8টাতে একটা নিয়ে চর্চা করছি না, যে 2-2.5 ঘন্টা ধরে চর্চা হোক যে আমাদের অঙ্গরাজ্যে এই ধরনের হিংসা চলছে, কেন এটাকে থামাতে ব্যর্থ হচ্ছে বা কেন থামাচ্ছে না, এটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমাদের রাজ্যে কর্ণাটকাতে মসজিদের মধ্যে ঢুকে স্লোগান দিচ্ছে, যেটা ভারতীয় দণ্ডবিধি এখন সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএসএস করে দিয়েছে। সেই সময় 153 এতে যেখানে বলা আছে অন্য ধর্মস্থানে গিয়ে ধর্মীয় স্লোগান দিয়া দুটো সম্প্রীতি বিনষ্ট হবে, সেটা দণ্ডনীয় অপরাধ। তখন সেই বিষয় নিয়ে চর্চা হচ্ছে না। কদিন আগে আমরা দেখলাম একটা মসজিদের আজানকে লাউড স্পিকারে দিচ্ছিল, যে লাউড স্পিকারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে শব্দ দূষণ হবে না তার নিচে, সাউন্ড পলিউশন হবে না তার নিচেই বাজাচ্ছিল, কিন্তু সেখানকার মসজিদের ইমাম সাহেবকে তুলে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা জরিমানা করে তাকে সেখান থেকে ছাড়লো। এ নিয়ে চর্চা আমাদের হচ্ছে না। আমাদের চর্চা হচ্ছে না তামিলনাড়ুতে ওখানকার যারা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষ পুজো দিতে গিয়েছিল, তাদেরকে মারধর করে 3 জনকে খুন করেছিল, এই নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে পিছড়ে বর্গের হওয়ার জন্য এসইউভি গাড়ি কিনে যাচ্ছিল, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে,
এ নিয়ে চর্চা হচ্ছে না। আমাদের দেশে চুনি কোটালকে, ও পিছড়ে বর্গের, ও কেন ইউনিভার্সিটিতে যাবে, ওখানে খিল্লি করলো, তাকে সুসাইড করতে বাধ্য করানো হলো, এ নিয়ে চর্চা হয় না। আমাদের দেশে রোহিত মোমলা পিছড়ে বর্গের ছেলে, ও ইউনিভার্সিটিতে পড়বে, সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো এত ভালো জায়গায় পড়বে, ওরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা সহ্য করতে না পেরে ওকে নিয়মিত ক্রমাগত তাকে টিচ করে করে তাকে সুসাইড করতে বাধ্য করালো। ওটা নিয়ে চর্চা হয় না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমাদের দেশে নাজিব আহমেদকে আজকে 10 বছর হতে চলেছে, সিবিআই খুঁজছে, তার মায়ের কাছে পৌঁছে দিতে পারলো না এখনো। জেএনইউ ক্যাম্পাস থেকে তাকে অপহরণ করা হয়েছিল, তারপরে এখন 10 বছর হতে চলেছে, কোনো খোঁজই পাচ্ছে না সিবিআই, সেটা নিয়ে চর্চা হচ্ছে না। কিন্তু আমাদের দেশে চর্চা হচ্ছে কি বাংলাদেশে। ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি, পক্ষে বিপক্ষে যারাই বলছি, আমরা আজকের দিনে আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীন না সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। আমরা দেখছি কে বলছে হাত কাটা নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো বাংলাদেশের, কে বলছে এ করবো, কে বলছে চট্টগ্রাম দখল করবো। আরে বাংলাদেশকে হোটেল দেবে না বলছে, কে বলছে চিকিৎসা পরিষেবা দেবে না। হোটেল দিলাম না, চিকিৎসা পরিষেবা দিলাম না, বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে, না চিকিৎসা নিয়ে মরে যাবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এটা আমাদের ভাবা দরকার যে আগে আমাদের দেশ, আগে আমাদেরকে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা আনতে হবে, আগে ভাবতে হবে। আজকে বাংলাদেশকে তো চীন পাকিস্তান সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করা যায়। সেই জন্য কোন একটা কে কবে কি ওদের আর্মির দায়িত্ব ছিল, সে বলছে 4 দিনে ইন্ডিয়া এই অংশ দখল করে নেব। উনিও ভালো করে জানেন বাংলাদেশ, টোটাল বাংলাদেশের সামরিক অস্ত্র শস্ত্র আর্মি যা আছে, আমাদের রাজ্যের তো আর্মি ওইরকম ভাবে হয় না। পশ্চিম বাংলার যা পুলিশ আছে, যা প্রশাসন আছে, আমাদের পুলিশের কাছে যা অস্ত্র শস্ত্র আছে বাংলাদেশের থেকে বেশি, এটা উনিও ভালো করে জানেন। কিন্তু এই উত্তপ্ত করার চেষ্টা কেন করছে, খোঁজলে দেখা যাবে হয়তো উনাকে পাকিস্তান বা চীন পিছন দিক থেকে এগুলো বলাচ্ছে। কেন বলাচ্ছে? ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক আছে সেটাকে নষ্ট করতে পারলেই চীন ওখানে কবজা করবে, সে আমার বর্ডারে এসে বসবে, আমাদেরকে ক্রমাগত ডিস্টার্ব করবে। ওটা না বুঝে আজকের দিনে আমরা কে কত বড় দেশপ্রেমিক হয়ে গেছি, মাইকে চর্চা কত হবে তা নিয়ে কারো কবজি কাটবো, কারো কোমর ভেঙে দেবো, এইসব বলে চর্চা করছি আমরা। কোথায় বই মেলাতে বাংলাদেশের বই গিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। এটা দেশপ্রেমিকের পরিচয় নয়। দেশপ্রেমিক, আপনি কত বড় দেশপ্রেমিক তার জন্য চিৎকার করুন তো, চলুন কালকে আসি রাজপথে, আওয়াজ তুলি, ভারত সরকার পশ্চিমবাংলা সরকারকে জবাবদিহি করি ওদের কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে 2200 কিলোমিটার যে বর্ডার আছে, এখনো কেন বর্ডার গুলো কাঁটা তারে দেওয়া হলো না? জমি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কেন টানাটানি চলছে? বর্ডার কাঁটা তার না হওয়ার ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এর জবাব দিই চাই। এখানে কোনো দেশপ্রেমিককে আর খুঁজে, সবাই সরে আমার ভুল হচ্ছে, সেই সমস্ত স্বঘোষিত দেশপ্রেমিককে আর খুঁজে পাওয়া যাবে না। যেটা অ্যাকচুয়াল দরকার সেটা নিয়ে আমরা চর্চা করছি না। আমরা এখন মিডিয়া হাইলাইট হব। বহরমপুরে দেখলাম একটা বই মেলাতে গিয়ে কিছু স্বঘোষিত দেশপ্রেমিক অমুক দেশের বই বিক্রি করা যাবে না। আরে ভাই আমার, স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করতে বলুন না, অমিত শাহজিকে বলুন না বাংলাদেশের এইগুলো আমাদের ইন্ডিয়ায় করা যাবে না। আমরা কেন করবো? প্রশাসন যে বন্ধ করে দেবে। তা না করে কি হচ্ছে, এগুলো দেশপ্রেমিকের পরিচয় দেয়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি এটা নয়। এদের মধ্যেও খোঁজ নিয়ে দেখুন কোন চর কাজ করছে, যে চর দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ঠিক থাকুক, এটা চায় না। আমার বলার কারণ এটাই, খারাপভাবে আমাকে নেবেন জানি না। আমার দেশ আগে, আমি দেশের হয়ে কথা বলতে হবে। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় দুটো দেশের সম্পর্ক তলানিতে চলে যাক। আমার এমন অবাঞ্ছিত মন্তব্য না হয়ে যায় ভারত সরকারকে বিদেশে বাংলাদেশে গিয়ে না জবাবদিহি করতে হয় অমুক দিন এই কথা বলেছে, এটা আপনারা কি বলবেন? কারণ আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক। সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন। আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি, দু দেশের সম্পর্ক তলানিতে পাঠানোর চেষ্টা হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আজকের এখানে দাঁড়িয়ে, আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসের দাঁড়িয়ে এইটা প্রাসঙ্গিক কি বলতে পারবো না, যেহেতু বাংলাদেশ এখানে আছে ব্যানারের নাম, আমি প্রসঙ্গটা বললাম, এটা আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা যারা এখানে আছি অনেকে অনেক কথা বলছেন। আজকে কলকাতায় এটা হচ্ছে, আপনারা যাবেন মার্কুইস স্ট্রিটে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করুন আর
পিয়ারলেস হসপিটালের আশপাশে গিয়ে যারা হোটেল টোটেল ভাড়া দেয় তাদেরকে জিজ্ঞাসা করুন, দাদা আপনাদের অবস্থা কেমন, জিজ্ঞাসা করুন আপনারা একবার, আপনারা উত্তর পেয়ে যাবেন। তাহলে দুটো দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয়, অর্থনৈতিকভাবে দুটো দেশ দুর্বল হবে। আমরা চাই আমাদের দুই দেশের সুসম্পর্ক গড়ে উঠুক। সুসম্পর্ক সাউথ এশিয়ার ডেভেলপমেন্টে কাজে দেবে। আমরা প্রতিবেশী ছাড়া কোনো দেশের অগ্রগতি সুষ্ঠুভাবে হবে না, ডিস্টার্ব করবে বারবার। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে, আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে। আপনারা গুগলে করে দেখতে পারেন, ভুটান ইন্ডিয়ার যেটা আছে সীমানা, দেখবেন ভুটান হেভি রাস্তা বানাচ্ছে, হেভি বাউন্ডারি বানাচ্ছে, এখানেও চীনের হাত আছে। আমাদের তো অরুণাচল প্রদেশে তো মানে কি ক্রমশ যত দিন যাচ্ছে ঢুকে যাচ্ছে, আর আমাদের 56 ইঞ্চি না 84 ইঞ্চি যিনি আছেন, শুধু সংখ্যালঘুদের মসজিদের নিচে মন্দির খুঁজছি তার দল ব্যস্ত আছেন, কিন্তু ওইখানে চীনেদেরকে জবাব দেওয়ার মতো দেখতে পাচ্ছি না। প্রসঙ্গ ক্রমে আবার ফিরে আসি। দেখুন, সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কোনো অংশে গুটি কয়েক দৃষ্টান্ত ছাড়া আপনি খুঁজে পাবেন না। আর গণতন্ত্রের কথা বললেন, গণতন্ত্রের পূর্ব শর্তের কথা বললেন, আমি একদম সরাসরি বলছি, ডেমোক্রেসি বা গণতন্ত্র সংখ্যালঘুদের জন্য। ডেমোক্রেসি গণতন্ত্র তৈরি হয়েছে সংখ্যালঘুদের থাবার হাত থেকে, সংখ্যাগুরুদের থাবার হাত থেকে সংখ্যালঘুদের প্রোটেক্ট করার জন্য। গণতন্ত্র ডেমোক্রেসি তৈরি হয়েছে টু প্রোটেক্ট মাইনরিটি। আর দুর্ভাগ্যের বিষয়, আজকে সেই সংবিধানকে তারা যারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে আমাদের দেশে, তাদেরকে আমরা ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে পারছি না। তাই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছে তাদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আমার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাপস ব্যানার্জি মহাশয়, আমাদের দলের রাজ্য কমিটির সহসভাপতি, যে কথাটা কি মনে আছে কারো কি জানি না, আদিবাসী সমাজের নির্দিষ্ট কোডের জন্য তারা দীর্ঘদিন লড়াই করছে, ধর্মীয় কোডের জন্য, তাদের উপর দমন পীড়ন হচ্ছে। আদিবাসী সমাজের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব আছেন, আমাদেরকে যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেই অধিকার লড়াইয়ে তাদের সাথে থাকব। কারণ এই দমন পীড়নকে কোনোদিন ভাবে মেনে নেওয়া যায় না। কারণ বিরসা মুন্ডার ইতিহাস আমরা ভুলে যাচ্ছি না। বিরসা মুন্ডার 30-এর কোটা পার হয়নি, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে শহীদ করেছিল। তো আদিবাসীদের উপর দমন পীড়ন চলছে, যে যেখানে ভাবে সংখ্যালঘু আছে তাদের উপরই সংখ্যাগুরুদের দ্বারা আক্রমণ হচ্ছে। আজকের এই দিনটা শুধুমাত্র বলে আপনারা এখান থেকে আপনার শুনলেন, বাড়ি চলে গেলেন, সেই জন্য এই প্রোগ্রামটা করা হয়নি। এখান থেকে আপনারা আমাদের যারা পূর্ববর্তী বক্তারা ছিলেন, যারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন, সেইগুলো নিয়ে আপনাদেরকে চর্চা করতে হবে। সেগুলোকে নিয়ে আপনাদেরকে আরো বেশি বেশি বিভিন্ন এলাকায় চর্চা করতে হবে, যে সংবিধান আমাকে কি রাইট দিয়েছে আর আমি কতটা পাচ্ছি, বাকিটা পাচ্ছি না কেন, বাকিটা পেতে গেলে আমাকে কি করতে হবে। এটা নিয়ে যদি আমরা এটা নিয়ে যদি আমরা চর্চা করি, যে আপনার অধিকার দিচ্ছে না বা যে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সে আর কাটতে পারবে না, আর আপনার অধিকার আপনি পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি আমি আপনার আমার অধিকার সম্পর্কে জানি না, আপনার আমার অধিকার কতটুকু বা কতটা সেটাই জানি না। শুধু তো চিৎকার করছি ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস করে, বাকি ওর মধ্যে কি আছে, সাপ আছে কি ব্যাঙ আছে জানতে হবে তো, আমরা জানি না। আমি অনুরোধ আপনাদের কাছে করব, অধিকার সম্পর্কে নিজে জানার চেষ্টা করুন, সংবিধানটাকে একটু অধ্যয়ন করুন, একটু পড়ুন, সংবিধানটাতে পড়ুন, অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরে আপনি পড়ুন যেগুলো কি আছে এখন লেটেস্ট যেটা আছে, যে আমার আপনার অধিকার কোথায় কিভাবে আছে। ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। ওই আজান দিচ্ছে, মসজিদে এসছে, আজান বন্ধ করার চেষ্টা করছে, এটাও তো সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু যারা উল্লঙ্ঘন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য কারা ব্যবস্থা নিচ্ছে, কি নিচ্ছে কি নিচ্ছে না, কেন নিচ্ছে না, এখানেও সংখ্যাগুরু হয়ে যাচ্ছে। এই দমন পীড়নকে আটকাতে, এই দমন পীড়নকে বন্ধ করতে যদি চান, আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে। তা বলে ভাববেন না, আমি জোর গলায় এটা বলছি যে আপনার উপরে, আপনি মুসলমান, আপনার উপরে দমন পীড়ন হচ্ছে, মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম হবে।
তো আজকে এখানে এসে একটা নতুন জিনিস তৈরি ধারণা তৈরি হলো যে আমাদের ভারতবর্ষ এটা একটা ভারতবর্ষের একটা ছোট্ট খণ্ডচিত্র মাত্র। যে ভারতবর্ষের সংবিধান, যে ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুল উল্টিত বিজেপির হাতে, নরেন্দ্র মোদীর হাতে, আর আরএসএস এর তাদের এজেন্ডা ইমপ্লিমেন্ট করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তিনি বলে গিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আজকে আমার বাড়িতেও একটা বিয়ের অনুষ্ঠান চলছে। বিয়ের অনুষ্ঠানে সকাল থেকে বিসমিল্লাহ খানের বিয়ের সানাই বাজছে, আর হিন্দু মন্দিরে যে পুজো হয়, পুজোর আগে দেখবেন আপনারা গান চলে, শ্যামা সঙ্গীত চলে, নজরুল ইসলামের রচিত শ্যামা সঙ্গীত বাজে। এটাই আমার ভারতবর্ষ, এটাই আমাদের সম্প্রীতি। এই সম্প্রীতির বাংলা এবং এই সম্প্রীতির ভারতবর্ষকে বিজেপি ধ্বংস করছে, আর তৃণমূল সেখানে প্রাধান্য দিচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা বলছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আর এই তৃণমূলের নেতারা মুসলমান পাড়ায় গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল, আবার হিন্দু পাড়ায় গিয়ে বলছে যেটা মুসলমানের টুপি পরার দল। আজকে হাওড়ার একটা নতুন জায়গায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে শুভ সূচনা হলো, আজকে যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলছি এই ভারতবর্ষ সম্প্রীতি, একদিকে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে। আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে, আর আমার মতুয়া ভাইরা তারা ধামসা, মাদল, ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ, গুরুচাঁদের পুজো করবে। আমরা এই ভারতবর্ষ দেখতে চাই। আর যারা আদিবাসী দলিত মানুষ আছেন তারা জল জমি জঙ্গলের অধিকার, তারা অধিকারের কথা বলবেন, তারা হচ্ছে টুসু পুজো করবে, করণ পুজো করবে। হাওড়া তার নিদর্শন। হাওড়া মিনি ভারতবর্ষ, একদিকে সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ, দলিত মানুষ, বিহার, উত্তরপ্রদেশের মানুষ, এখানে একটা সম্প্রীতির ভারতবর্ষ তৈরি করেছে হাওড়ায়। সেইখানে দাঁড়িয়ে আজকে 20 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই রক্ত কোন ব্লাড ব্যাংকে যাবে জানি না। যিনি জয় শ্রীরাম বলছেন, আমরা চাই তার বাড়ির লোক অসুস্থ না হোক, কিন্তু যে জয় শ্রীরাম বলছেন তিনি হয়তো হসপিটালে গিয়ে তার মুমূর্ষু রোগীর জন্য রক্তের জন্য তিনি বলবেন না যে আজকে 20 নম্বর ওয়ার্ডে আমার আইএসএফের কর্মীরা যে রক্ত দিয়েছে সেটা হিন্দু না মুসলিমে। কিন্তু তাহলে কেন এত হানাহানি, কেন এত মারামারি? আমরা বলতে চাইছি বিজেপি যে স্লোগান দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, আজ সেদিনের কথা বলেছিল ভারতবর্ষের মানুষ সুখে দাঁড়াবে। আমরা এই হাওড়ার এখানে দাঁড়িয়ে এই কথাটা বলতে চাই যে ভাই এই হাওড়ায় দাঁড়িয়ে বিজেপি করছে, বিজেপি করুন, কিন্তু আপনি এখানকার মাছ বাজারে গিয়ে যে মাছের দাম 200 টাকা, আপনি মাছের দোকানে গিয়ে যদি জয় শ্রীরাম বলেন আপনার মাছের দাম 200 টাকা থেকে 100 টাকা হবে না। আর যে ভাইরা তৃণমূল কংগ্রেস করছে, জয় বাংলা বলে আপনি আবির মারছেন, তিনি মাছের দোকানে গিয়ে আপনি যদি জয় বাংলা বলেন 200 টাকার মাছের কেজি 100 টাকা হবে না, গ্যাসের দাম 1200 টাকা থেকে 460 টাকা হবে না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের রুটি রুজির কথা বলতে চাইছি, বেকার যুবকের কর্মসংস্থানের কথা বলতে চাইছি, আমার মা বোনদের ইজ্জত যাতে লুণ্ঠিত না হয়, ভুলুণ্ঠিত না হয় সেই কথা বলতে চাইছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা দিয়ে 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 তিনি বলতে চাইছেন পশ্চিমবঙ্গের আমি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমি এই ভাতার মধ্যে বেঁধে রেখেছি। আমরা দুঃখে আমরা রাস্তায় নামছি। আরজি কর আপনারা জানেন, আরজি করে সে তিলোত্তমা বন্টি তার বিচার পেল না। সন্দীপ ঘোষকে
সন্দীপ ঘোষ কেন এত বারবারন্ত ছিল? সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দেশ চলছে। আজকে হাওড়ার যারা বাসিন্দারা যারা আছে, হাওড়ায় আজকে 10 বছর 12 বছর ধরে কোনো নির্বাচন নেই। হাওড়ার পৌর এলাকার মানুষ, কর্পোরেশনের মানুষ, তাদের দূর দূরান্তে কখনো এমএলএর কাছে ছুটে যেতে হচ্ছে, কখনো এমপির কাছে ছুটে যেতে হচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নতুন বিকল্পের কথা বলছি। আজকে হাজার হাজার মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা বলতে চাইছি, রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই হাওড়ার মানুষের পরিষেবাকে ফিরিয়ে দিতে হবে। হাওড়ার নির্বাচনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। মানুষকে কেন হয়রানি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা এই কথাটা বলতে চাইছি। আমরা যেখানে জোট বাঁধছি, যেখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের সম্প্রীতির ঐক্য তৈরি করছি, সেখানেই তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে। পুলিশ প্রশাসনকে দিয়ে কেস খামারি করে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকেও করা হয়েছিল। আমার দলের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে আপনারা দেখবেন, যেখানে পীড়িত মানুষ আছেন, যেখানে পিছিয়ে পড়া মানুষ, যেখানে সংখ্যালঘু মানুষ, যেখানে আদিবাসী দলিত মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে, সেখানে নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সাদা পোশাকের পুলিশ আর খাকি পোশাকের পুলিশ সেখানে আটকানোর চেষ্টা করছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে আমাদেরকে ধমকে চমকে খাকি পুলিশ সাদা পুলিশকে দিয়ে আটকানো যাবে না। আমাদেরকে যত কেস দেবে, আমাদেরকে যত মারবে, নওশাদ সিদ্দিকী সেই পীড়িত এলাকায় যাবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে হাওড়ার 20 নম্বর ওয়ার্ডে আমরা রক্তদান শিবিরের মধ্য দিয়ে, যে রক্তের মধ্য দিয়ে হিন্দু মুসলমানকে ভাগ করা যায় না, খ্রিস্টান জৈন ধর্মকে ভাগ করা যায় না। এই রক্ত একটা পীড়িত মানুষকে, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, তিনি খ্রিস্টান হতে পারেন, একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাবে। তাই এই এলাকার যারা 20 নম্বর ওয়ার্ডে যারা বুকে সাহস নিয়ে এই শাসক দলের চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে এখানে রক্তদান শিবির করেছেন, তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে, রাজ্য কমিটির পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক সেলাম জানাই, অনেক অভিনন্দন জানাই। আজকে চেয়ারম্যান বলেছেন তার মূল্যবান কথা, বিধানসভার লড়াইয়ের কথা, বিধানসভার লড়াইয়ের কথা, তার বিধানসভার বাইরের লড়াইয়ের কথা, তার মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আমি বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াইয়ের ময়দানে থাকবেন, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্তিশালী করবেন। আমি শুধু এই কথাটাই বলবো, আমার পার্টি বলতে চাইছে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে, আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আর আমার আদিবাসী দলিত ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, আর আমার হিন্দুস্তানি ভাইরা, আমার মায়েরা তারা নিরাপদে ছট পুজো করবে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, যারা রক্তদাতা রক্ত দিয়েছেন তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।